শব্দ থেকে কবিতা হুমায়ুন আজাদ। তাহলে এটা তোমাদের নামটা মনে রাখবা। শব্দ থেকে কবিতা কার লেখা? হুমায়ুন আজাদ। বানানো মনে রাখবা। দেখো কবিতা কাকে বলে? তো কবিতা কাকে বলে বলা খুবই মুশকিল। কিন্তু আমরা যারা পড়তে পারি তারা কম বেশি কবিতা চিনি। কবিতারও চেহারা আছে। বইয়ে বা পত্রিকায় যে লেখাগুলো খুব সুন্দরভাবে ছাপানো থাকে, যে লেখাগুলো পংক্তিগুলো খুব বেশি বড় হয় না, যেগুলোতে একটি পংক্তি আরেকটি পংক্তির সমান হয়, সেই লেখাগুলোই কবিতা। সেই লেখাগুলোই কি? কবিতা। একটু শিখে দেয় তোমরা এভাবে বইয়ের মাঝে তোমরা এভাবে আন্ডারলাইন করে ফেলবো। ওকে? তাহলে তোমরা পরে এই লাইনগুলো, কারণ তোমাদের সৃজনশীল থাকবে অনেক, তোমাদেরকে বইয়ের ভিতর পড়তে হবে, তা না হলে তোমরা অনেক কিছু পারবে না। ওকে? তাহলে যে লেখাগুলো পড়লে মন নেচে ওঠে, গান গেয়ে উঠতে ইচ্ছা করে, চোখে বুকে রং বেরঙের স্বপ্নে এসে জমা হয়, তাই কবিতা। যা পড়লে ২-৩ বার পড়লে আর ভোলা যায় না, মনের ভিতরে যা নাচতে থাকে, তাই হলো কবিতা। তাহলে এভাবে তোমরা এটুকু মনে রাখবা, এটুকু তোমাদের মনে রাখতে হবে। কবিতা কারা লেখেন? আসলে কবিতা লেখেন হলো কবিরা। তারা একটি শব্দের পাশে আরেকটি শব্দ বসিয়ে, একটি শব্দের সাথে আরেকটি শব্দ মিলিয়ে কবিতা লেখেন। আমরা যদি কিছু বানাতে চাই তাহলে কিছু না কিছু জিনিস লাগে। উপমা একটা ঘুড়ি বানাতে চায়। আসলে উপমা হলো এখানে একটা মেয়ের নাম, কিন্তু উপমা শব্দের অর্থ তুলনা করা। তো ঘুড়ি বানানোর জন্য উপমার দরকার হলো লাল, নীল কাগজ, সুতো, বাঁশের টুকরো এগুলো। আর মৌলি একটা পুতুল বানাতে চায়। তার দরকার হলো হলদের টুকরো কাপড়, সুতো, ৩টা লাল বোতাম, 2টা সবুজ কাঁটা, একটু তুলো, এগুলো হলো তার পুতুল বানানোর জন্য দরকার। তেমনি কবিতা বানাতে হলো জিনিস চাই। কবিতার জন্য দরকার হলো শব্দ, রং বেরঙের শব্দ। পাখি একটা শব্দ, নদী একটা শব্দ, ফুল একটা শব্দ, মা একটা শব্দ, এমন হাজারো শব্দের দরকার হয় কবিতা লেখার জন্য। কবি হতে পারে কে? সেই হতে পারে কবি যে লিখতে পারে কবিতা, যার ভালোবাসা আছে শব্দের জন্য। তার মানে কবি হতে গেলে কি লাগবে? শব্দ লেখা জানতে হবে এবং শব্দের জন্য ভালোবাসা থাকতে হবে। তার মানে যার ভালোবাসা আছে শব্দের জন্য, তারা কবিতা লিখতে পারে। যে শব্দকে ভালোবাসে খুব, শব্দকে আদর করে, আর যে খুব সুখ পায়, সেই হতে পারে কবি। কবিরা গোলাপের মতো সুন্দর সুন্দর কথা বলে, চাঁদের মতো স্বপ্ন দেখে। কবিরা কিসের মতো সুন্দর সুন্দর কথা বলে? কবিরা গোলাপের মতো সুন্দর সুন্দর কথা বলে। তারপরে কিসের মতো স্বপ্ন দেখে? চাঁদের মতো। কবিরা কি করে? এই চাঁদের মতো স্বপ্ন দেখে। তুমিও গোলাপের মতো সুন্দর কথা বলতে চাও, চাঁদের মতো স্বপ্ন দেখতে চাও। তোমার যদি শব্দের জন্য আদর ভালোবাসা না থাকে, তাহলে পারবে না তুমি গোলাপের মতো লাল গন্ধ ভরা কথা বলতে, আর চাঁদের মতো জ্যোৎস্না ভরা স্বপ্ন দেখতে। তাহলে জ্যোৎস্না ভরা শব্দ দেখে কে? চাঁদ। তুমি কি লিখতে চাও ফুলের মতো কবিতা? বানাতে চাও নূপুরের শব্দের মতো ছড়া? যদি চাও তবে তোমাকে সারাদিন ভাবতে হবে শব্দের কথা, খেলতে হবে শব্দের খেলা। নানান রকমের শব্দ আছে আমাদের ভাষায়, তোমাকে জানতে হবে সেসব শব্দকে। কিছু কিছু শব্দ আছে যেগুলোর গায়ে হলুদ, সবুজ, লাল, নীল, বাদামি, খয়েরি রং আছে। মানে শব্দের গায়েও বিভিন্ন ধরনের রং আছে। তোমাকে চিনতে হবে শব্দের রং। তাহলে আমাদেরকে কি চিনতে হবে কবিতা লিখতে গেলে? কবিতা লিখতে গেলে শব্দের রং চিনতে হবে। অনেক শব্দ আছে যেগুলো শরীর থেকে সুর বেরোয়। কোনো কোনো শব্দের বাঁশির সুর শোনা যায়, কোনো কোনো শব্দে শোনা যায় হাসির সুর। কোনো শব্দ বাজে শুকনো পাতার খসখসে আওয়াজ, কোনটিতে আবার বেহেলার সুর। কোনো কোনো শব্দ তোমার পায়ের নুপুরের মতো বাজে। তোমাকে শুনতে হবে শব্দের সুর ও স্বর। তার মানে শব্দের সুরও শুনতে হবে, শব্দের স্বরও শুনতে হবে। অনেক শব্দ আছে বাংলায় যেগুলো শরীর থেকে সুগন্ধ বেরোয়। কোনটি শরীর থেকে ভেসে আসে লাল গোলাপের গন্ধ, কোনটির গা থেকে আসে কাঁঠাল চাপার ঘ্রাণ, কোনটি থেকে আসে বাতাবি লেবুর সুবাস। তারপর কিসের কোন ফুলের গন্ধ? তার হলো গোলাপের গন্ধর কথা বলা হয়েছে। আর গন্ধ? গোলাপের গন্ধ। কাঁঠাল চাপার ঘ্রাণ, সুবাস হলো বাতাবি লেবুর। এগুলো তোমরা মনে রাখবা। তুমি যদি দেখতে পাও শব্দের শরীরের রং, শুনতে পাও শব্দের সুর, টের পাও শব্দের সুগন্ধ, তাহলে পারবে তুমি কবি হতে। তাহলে কবি হওয়ার জন্য অনেক কিছু লাগবে। তো কবিরা শব্দ দিয়ে লেখেন নানা রকম কবিতা। কবিতা কখনো তারা খুব হাসির কথা বলেন, কখনো বলেন কান্নার কথা, কখনো তারা বলেন স্বপ্নের কথা, কখনো তারা চারপাশে যা দেখেন তার কথা বলেন। কিন্তু সবসময় তারা কথা বলেন শব্দে। কবিরা কথা বলেন তাদের শব্দের মাধ্যমে। শব্দ বসিয়ে বসিয়ে তারা বানান কবিতা। কবিতা লিখতে হলে প্রথমে জানতে হবে নানা রকম শব্দ, তারপর আসে শব্দ দিয়ে যা বলতে চাই তার কথা। কিন্তু কিভাবে বলা যায় সেই কথা? কবিতায় আমরা অনেক কিছু বলতে পারি। কখনো বলতে পারি ঘর ফাটানো হাসির কথা, বলতে পারি টকবগে রাগের কথা, বলতে পারি খুব চমৎকার ভালো কথা, কখনো বাজাতে পারি নাচের শব্দ, আবার কখনো আঁকতে পারি রঙিন ছবি। কিন্তু সবসময় মনে রাখতে হবে ওই কথা নতুন হতে হবে, যা একবার কেউ বলে গেছে। তার মানে আমরা যখন কবিতায় শব্দ ব্যবহার করব, কবিতা লিখব, সেই কথাগুলো যে লিখবো সে কথাগুলো হতে হবে নতুন। কথাগুলো হতে হবে নতুন, যা একবার কেউ বলে গেছে। যে ছবি একবার কেউ এঁকে গেছে তা বলা যাবে না, সে ছবি আঁকা যাবে না। আর কথা বলতে হবে, নাচতে হবে, ছবি আঁকতে হবে ছন্দে। কবিতায় আর কি থাকতে হবে? ছন্দ থাকতে হবে। সবকিছু করতে হবে ছন্দে। তাই কবিতা লিখতে হলে শব্দকে জানতে হবে, জানতে হবে ছন্দ, আর থাকতে হবে স্বপ্ন। তাহলে কবিতা লিখতে হলে জানতে হবে কাকে? শব্দকে জানতে হবে, আর জানতে হবে ছন্দ, থাকতে হবে কি? থাকতে হবে স্বপ্ন।
যার চোখে স্বপ্ন নেই সে কবি হতে পারে না। আর স্বপ্ন থাকলে মনে আসে নতুন ভাবনা, নেচে নেচে আসে ছন্দ আর শব্দ। তার মানে স্বপ্ন থাকলে কি হয়? যার স্বপ্ন আছে তার মনে আসে নতুন ভাবনা, নেচে নেচে আসে ছন্দ আর শব্দ। তার মানে মনের মধ্যে স্বপ্ন থাকতে হবে। যেকোনো বিষয় নিয়ে তুমি লিখতে পারো কবিতা। বাড়ির আশপাশে গলিটা, দূরের ধানক্ষেতটা, পোষা বিড়ালটা বা পুতুলকে নিয়ে কবিতা লেখা যায় যদি মনে স্বপ্ন থাকে। রাস্তার দোকানিকে নিয়ে কবিতা লেখা যায় যদি স্বপ্ন থাকে। আর যা নেই তা নিয়েও কবিতা লেখা যায় যদি স্বপ্ন থাকে। এবার একটা কবিতা লেখা যাক। কবিতার নাম দিচ্ছে দোকানি। রাস্তার মোড়ে দোকানদারকে তুমি আমি চিনি। সে বিক্রি করে সাদা দুধ, খয়েরি চকলেট, লাল পুতুল, সবুজ পান। এসব জিনিস আমরা কিনে খাই। দোকানিকে চকচকে টাকা দেই। তার জিনিসপত্র বিক্রি দেখে মাথায় আমার একটা ভাব এলো। ভাবটা হলো আমি একটা দোকান খুলেছি দুদিন ধরে। কিন্তু সে দোকানে দুধ, চকলেট, পান বিক্রি হয় না। বিক্রি হয় এমন সব জিনিস যা কেউ বেচে না, যা কেউ কেনে না। শুধু স্বপ্নেই সেসব জিনিস বেচাকেনা চলে। ভাবটা মাথায় এলো, শব্দ সঙ্গে এলো, আর ছন্দেও এলো। প্রথমে লিখলাম দুদিন ধরে বিক্রি করছি চকচকে খুব চাঁদের আলো। কি বিক্রি করছি? চাঁদের আলো। দুদিন ধরে কি বিক্রি করছি? চকচকে চাঁদের আলো। টুকটুকে লাল পাখির গান। টুকটুকে লাল পাখির গান। কথাটা চমক দেয় সবার আগে। চকচকে চাঁদের আলো, টুকটুকে লাল পাখির গান বিক্রির ব্যাপারটা বেশ নতুন। সারা পৃথিবীতে খুঁজে এমন দোকান পাওয়া যাবে না যেখানে এগুলো হয়। ছন্দটাও বেশ দুলে দুলে আসছে। এই তিনটি পংক্তি মানে লাইন। এই তিনটি পংক্তির পড়ার সাথে সাথেই শব্দ, ছন্দ, কথা মিলে একরকম স্বপ্ন তৈরি হয় চোখে আর মনে। এরকম আরো এগিয়ে লিখলাম, বিক্রি করছি চাপার গন্ধ, স্বপ্ন দেখা নাচের ছন্দ, গোলাপ ফুলের মুখের রূপ। বিক্রি করছি চাপা গন্ধ, স্বপ্নে দেখা নাচের ছন্দ, গোলাপ ফুলের মুখের রূপ। এখানে ছন্দ মিল আরো মধুর। বিক্রির জিনিসগুলো আগের মতো চমকপ্রদ। তবে এখানে স্বপ্ন আরো বেড়েছে, ছবি আরো রঙিন। চাপার গন্ধ পাওয়া গেল এবং বেজে উঠলো স্বপ্নে দেখা নাচের ছন্দের নূপুর। এ নাচ স্বপ্ন ছাড়া আর কোথাও দেখা যায় না। এমন নাচ নাচতে পারে না কেউ। গোলাপ ফুলের মুখের রূপ বলার সাথে সাথে গোলাপ ফুল একটা মিষ্টি মেয়ের মতো ফুটে উঠলো। মেয়েটির মুখ হয়ে উঠলো গোলাপ, আর গোলাপ হয়ে উঠলো মেয়েটির মুখ। স্বপ্ন জড়ো হলো চোখে। কবিতাটি আমি আর লিখতে চাই না। ইচ্ছে হলে তোমরা লিখতে পারো। কবিতা লিখতে হলে নতুন কথা ভাবতে হবে, আর সে কথাকে পরিয়ে দিতে হবে শব্দ ও ছন্দের রঙিন সাজ পোশাক। তোমরা এখনো ছোট। এই ছোট থাকার সময়টা বেশ সুন্দর। বারবার আমার ছোট সময়ের কথা মনে পড়ে। আমি দেখতে পাই ছোট আমি দাঁড়িয়ে আছি পুকুরের পাড়ে। একটা সাদা মাছ লাফ দিয়ে আবার ঢুকে গেল পানিতে। দেখতে পাই শাপলা ফুটেছে, পানি লাল হয়ে গেছে। একটা চড়ুই উড়ে গেল, তার ঠোঁটে চিকন একটা কুটো। এসব আমাকে কবিতা লিখতে বলে। তোমরা এখন ছোট। এ বয়সে তোমরা খুব বেশি করে দেখে নিবে। যত পারো দেখো, দেখো, দেখো এবং দেখো। বুকের মধ্যে, মনের মধ্যে ছবি জমাও, রং জমাও, সুর জমাও। বড় হলে এ ছবি, সুর, রং তোমাদের খুব উপকার করবে। খুব ছোট বয়সে কি কবিতা লেখা উচিত? ছোট বয়সে উচিত কবিতা পড়া, পড়া এবং পড়া। চারদিকের ছবি দেখা, দেখা এবং দেখা। ছোট বয়সে বুকে জমানো উচিত শব্দ আর ছন্দ। ছোট বয়সে বুকে জমানো উচিত কি? শব্দ আর ছন্দ। তারপর একদিন যখন বড় হবে, শব্দ, ছন্দ, ছবি, সুর, রং সব দল বেঁধে আসবে তোমার কাছে। বলবে আমাদের তুমি কবিতায় রূপ দাও। তুমি হয়তো একা একা ঘরে বসে শব্দ, ছন্দ, ছবি, সুর, রং মিলিয়ে বানাবে একটা নতুন জিনিস, যার নাম হলো কবিতা। তো শিখে দেখো উপমা। উপমা হলো কি? তুলনা করা। উপমা মানে তুলনা করা। তো এখানে একটা মেয়ের নাম হিসেবে উপমা ব্যবহার করা হয়েছে। নূপুর হলো পায়ে পরার অলংকার। চমকপ্রদ মানে যা অবাক করে দেয়। কাঁঠাল চাপা মানে পাকা কাঁঠালের মতো গন্ধযুক্ত এক ধরনের ফুল। ঠিক এটা পাঠের উদ্দেশ্যে কি? শিক্ষার্থীদের একটা সৃষ্টিশীল হতে অনুপ্রাণিত করবে এই গল্পটা। সাহিত্যের নানা রূপের মধ্যে রয়েছে কবিতা। তাহলে তোমরা কি করবা? এই পাঠ পরিস্থিতিটা তোমাদের মুখস্থ করে ফেলতে হবে যে সাহিত্যের নানা রূপের মধ্যে কি আছে? কবিতা। রচনাটিতে কবিতার শিল্পরূপ ও তার বৈশিষ্ট্য অপরূপ ভাষায় বর্ণিত হয়েছে। কাকে বলা যায় কবিতা? লেখকের মতে যা পড়লে মনের ভিতর স্বপ্ন জাগে, ছবি ভেসে ওঠে, তাই কবিতা। শব্দের সঙ্গে শব্দ মিলে লেখা হয় কবিতা। কেবল কবিরাই লিখতে পারেন কবিতা, কেননা কবিরাই স্বপ্ন দেখতে পারেন। তারাই পারেন স্বপ্নের ছবি আঁকতে। নতুন ছবি, নতুন ভাব কেবল কবিদেরই চেতনায় খেলা করে বলে তারা লিখতে পারেন কবিতা। কবিতা লিখতে হলে শব্দের রূপ, রং, গন্ধ, বর্ণ, সুর, ছন্দ চিনতে হয়, জানতে হয়। কবিরা চেনেন জানেন শব্দের এসব মায়াবী রূপ, তাই তারাও লিখতে পারেন কবিতা। অনেক বিষয় নিয়ে কবিতা লেখা যায়, তবে কবিতা লেখার জন্য প্রথমে প্রয়োজন কি? কবিতা লেখার জন্য সর্বপ্রথম প্রয়োজন হলো স্বপ্ন। যিনি স্বপ্ন দেখতে জানেন না তিনি লিখতে পারেন না কবিতা। স্বপ্ন দেখার জন্য শৈশবে কৈশোরে পড়তে হবে কবিতার পর কবিতা। দুচোখ মেলে দেখে নিতে হবে যা কিছু চোখে পড়ে তার সবটা। কবিতা লেখার জন্য চাই অভিজ্ঞতা। তাহলে কবিতা রূপ ও তার রচনা কৌশল এটা বর্তমান রচনার উপজীব্য মূল বিষয়। উপজীব্য মানে মূল বিষয়। দেখো বাংলাদেশের বিশিষ্ট গদ্য শিল্পী, ভাষাবিজ্ঞানী, ঔপন্যাসিক কবি হুমায়ুন আজাদ ১৯৪৭ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। হুমায়ুন আজাদের জন্ম ১৯৪৭ খ্রিস্টাব্দে মুন্সিগঞ্জে জন্মগ্রহণ করেন। তার উল্লেখযোগ্য কাব্য হলো অলৌকিক স্টিমার,
জলচিতাবাঘ সবকিছু নষ্টদের অধিকারে যাবে, কাফনে মরা অশ্রুবিন্দু। উপন্যাস লিখছে হলো কি 56,000 বর্গ মাইল। আর গল্প লিখছে জাদুকরের মৃত্যু। প্রবন্ধ হলো লাল নীল দীপাবলি, কত নদী সরোবর ইত্যাদি। হুমায়ুন আজাদ 2004 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। 2004 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তাহলে কি করবা? তোমরা এই গল্পটা আগে পড়বা। এটা মোটামুটি এটা হলো আসলে এটা তেমন কোনো গল্প না, এটা কবিতা সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে। তাহলে তোমরা এই গল্পটা পড়বা। আর হলো যে পরবর্তীতে আমি তোমাদেরকে এই অধ্যায়ের সৃজনশীল এবং প্রশ্নগুলো দিয়ে দিব। তবে অধ্যায় থেকে প্রশ্ন খুব কম আসে, তারপর এমসিকিউ আসবে অনেক। তোমরা দাগালো লাইনগুলো এমসিকিউর জন্য পড়ে ফেলবা আর পুরোটা একটু রিডিং করে ফেলবা। তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আমি এরপর তোমাদেরকে সৃজনশীল এবং বহু নির্বাচনী প্রশ্নগুলো দিয়ে দেবো। ভালো থেকো।